তো আমরা আরেকটা ওয়ান শট ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা নিয়ে আসছি হলো ফিজিক্স সেকেন্ড পেপারের মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান যে চ্যাপ্টারটা, ঠিক আছে? তো এমসিকিউতে ঢোকার আগে চ্যাপ্টার রিলেটেড যদি বেসিক কিছু কথাবার্তা বলি, ঠিক আছে? চ্যাপ্টারের মধ্যে মেইনলি আমরা সিকিউর ক্ষেত্রে ফোকাস করব হলো তোমার আপেক্ষিকতার উপরে, দৈর্ঘ্যের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা। আর আরেকটা পার্ট হলো আইনস্টাইনের তোমার ই সমান এমসি স্কোয়ার অ্যান্ড ওই রিলেটেড যে ম্যাথগুলো আছে, এই দুইটা জায়গায় ফোকাস করলে এই সিকিউ কভার হয়ে যাবে, প্লাস ফটো ইলেকট্রিক ইফেক্ট, এই তিনটা জিনিস, ঠিক আছে? তো আমি কথা না বাড়ায় হালকা একটু ওভারভিউ নিয়ে আসি আমরা চ্যাপ্টারটা। আচ্ছা, দেখি চ্যাপ্টারের প্রথমে যদি আমি কথা বলি, প্রথমে রিলেটিভিটির পার্টটা যদি আমরা আগে রাখি। তিনটা পার্ট আছে টোটালি। প্রথমে হলো ভর, ঠিক আছে? আমার এদিকে আছে দৈর্ঘ্য এবং সময়, ঠিক আছে? তো এই আপেক্ষিকতার সূত্রগুলা কখন অ্যাপ্লাই হবে? তখনই অ্যাপ্লাই হবে যখন আমার যে বেগে কোনো বস্তু গতিশীল থাকবে, অর্থাৎ তার বেগটা, কোনো বস্তুর বেগটা আলোর বেগের কাছাকাছি হবে, ভেরি ভেরি ক্লোজ টু সি, ঠিক আছে? ওয়েল, প্রায় সমান চিহ্নটা দেওয়াও উচিত না, আমি বাংলায় লিখি যে ভি আলোর বেগের কাছাকাছি। ঠিক আছে, আলোর বেগের কাছাকাছি, কারণ 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড এই বেগে গতিশীল হলে আমরা আপেক্ষিকতার সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তো কোনো বস্তুর বেগ যখন আলোর বেগের কাছাকাছি হয়, ধরো আলোর বেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আমরা জানি সবাই। তো কোনো বস্তুর বেগ ধরো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, কোনো বস্তুর বেগ ধরো 3 × 10⁶ মিটার পার সেকেন্ড, অনেক বেশি বেগ। তখন এই যে তিনটা জিনিস, ভর, দৈর্ঘ্য এবং কি সময়, যেই তিনটাকে ক্লাসিক্যাল ফিজিক্সে অ্যাবসলিউট মানা হইতো, ঠিক আছে? ক্লাসিক্যাল ফিজিক্সে ধারণা করা হইতো যে কোনো বস্তুর ভর, সময় এবং দৈর্ঘ্য আপেক্ষিক হইতে পারে না। অর্থাৎ আমি যে দৈর্ঘ্যটা পরিমাপ করব, অন্যজন যদি দৈর্ঘ্য পরিমাপ করে সেম দৈর্ঘ্যই পরিমাপ করবে। আমি যেই ভরটা মাপবো, কোনো বস্তুর আমি যেই ভর মাপবো, অন্যজন সেম ভরই মাপবে। আমি আমার ঘড়িতে যেই সময়টা কাউন্ট করব, অন্যজন সেম সময়টাই কাউন্ট করবে। এই তিনটা জিনিস চেঞ্জ হবে না। বাট আইনস্টাইন আসার পর দেখাইলো ওনার থিওরি অফ রিলেটিভিটির মধ্যে যে এই তিনটা জিনিসই আপেক্ষিক, ঠিক আছে? তো কোনো বস্তু যখন আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হবে, তখন তার ভর হলো বৃদ্ধি পাবে, এই জন্য টপিকটার নাম ছিল ভর বৃদ্ধি। আর যখন আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হবে, তখন তার দৈর্ঘ্য কমে যাবে, সেটা হলো দৈর্ঘ্য সংকোচন, ঠিক আছে? আর যখন আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হবে, তখন তার সময়টা স্লো হয়ে যাবে। এটা বেশি কম দিয়ে না বুঝে আমরা এইভাবে বুঝি, টাইমটা স্লো হয়ে যাবে, ঠিক আছে? এটা টাইম ডাইলেশন বা কাল দীর্ঘায়ন বলা হয়, ঠিক আছে? গতিশীল যে ব্যক্তি বা বস্তু, তার টাইমটা হয়ে যাবে স্লো। এটা আমরা ম্যাথে যে আর একটু ক্লিয়ারলি বুঝাই দিব না। আর এবারে সূত্রগুলা কি কি ছিল? সূত্রগুলা ছিল m = m0/√1 - v²/c²। এটা ছিল ভর বৃদ্ধির সূত্র। দেন আমার দৈর্ঘ্য সংকোচনের সূত্র ছিল L = L0√1 - v²/c²। থার্ড যেটা ছিল সেটা ছিল সময়, T = T0/√1 - v²/c², ঠিক আছে? এখন এখানে কোনটা কি বুঝাইতেছে? নর্মালি জিনিসটা আমরা আমাদের বইগুলোতে বা আমরা ম্যাথ করার সময় এভাবে বলি, গতিশীল দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্য, গতিশীল সময় স্থির সময়, গতিশীল ভর স্থির ভর। বাট অ্যাকচুয়ালি জিনিসটা ওইভাবে পড়া উচিত না। বাট তো আমরা ওইভাবেই পড়বো। অ্যাকচুয়ালি জিনিসটা পড়তে হয় হলো রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে, যে আমার সাপেক্ষে বস্তুর বেগ, বস্তুর ভর, আরেকটা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে বস্তুর ভর। তো আমরা ওই কাহিনীতে ঝামেলাতে যাবই না। এমসিকিউ সলভ করার জন্য আমাদের একদম সোজা সাপটা ভাষায় যা যা লাগবে, আমি যদি বলি m0, L0 এবং T0 না T, এগুলা বুঝাইতেছে
স্থির ভর, স্থির দৈর্ঘ্য, স্থির সময়। ঠিক আছে, স্থির সময় বলতে যে ব্যক্তি স্থির ছিল, যে ব্যক্তি এত বেশি বেগে গতিশীল ছিল না, তার কতটুক সময় পার হয়েছে। ঠিক আছে, আর অন্য যেগুলো আছে, অন্য বলতে এম, ঠিক আছে, এল এবং টি নট, এগুলা বুঝাইতেছে আমার গতিশীল। অর্থাৎ এম বুঝাইতেছে গতিশীল বস্তুর ভর, এম বুঝাইতেছে গতিশীল বস্তুর দৈর্ঘ্য, টি নট বুঝাইতেছে গতিশীল যে আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল ছিল তার সময়, তার কতটুকু সময় পার হয়েছে। আবারও বলতেছি অ্যাকচুয়াল মেথড এটা না, তো কেউ যদি এসে এই জায়গায় ভুল ধরতে চায়, অবভিয়াসলি সে ভুল ধরতে পারবে, কারণ অ্যাকচুয়ালি এই জিনিসপত্র এইভাবে পড়া হয়নি। হতে পারে থিওরিতে ডেপতে গেলে আমরা বুঝতে পারবো, বাট আপাতত এমসিকিউ করার জন্য আমাদের এর দূর মনে রাখলে হবে। এরপরে ফটো ইলেকট্রিক আছে, ওটা আমরা পরে যাই। আপাতত আমরা এই রিলেটেড যা যা এমসিকিউ সলভ করা যায় করে আসি। তো প্রথম যে এমসিকিউ সেটা জ্ঞানমূলক একটা, আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্কিত নয় কোনটি? সম্পর্কিত নয়, প্রশ্ন ভালো মতো পড়া লাগবে। সম্পর্কিত নয়, আপেক্ষিকতা কিন্তু মডার্ন ফিজিক্সের মধ্যে পড়ছে। কৃষ্ণ বস্তুর বিকিরণ বা ব্ল্যাক বডি রেডিয়েশন, সেটাও কি আমার মডার্ন ফিজিক্সের মধ্যেই পড়ছে। আলোক তড়িৎ ক্রিয়া, এটাও আইনস্টাইনের কাজ, আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্ট, এটাও কিন্তু আমার মডার্ন ফিজিক্সের মধ্যে পড়ছে। তো পরে নেই কোনটা? ফ্যারাডের সূত্র, স্থির তড়িতের মধ্যে যে ফর্মুলা ছিল ফ্যারাডের ফর্মুলা কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে পড়ে। তো আমার ক্লাসিক্যাল ফিজিক্সের যেহেতু অন্তর্গত এটা, ফ্যারাডের সূত্রটা আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্কিত নয়। ঠিক আছে, আমাদের এই ক্লাসে আমাদের স্লাইড নেই, আমরা হলো ছবি তুলে ওটারই কাট করে পড়াইতেছি, কারণ একটু বিজি টাইম যাইতেছে আর কি। যাই হোক, সেকেন্ড প্রশ্ন হলো যে ত্বরণযুক্ত প্রসঙ্গ কাঠামোকে কি বলে? ত্বরণযুক্ত প্রসঙ্গ কাঠামোকে কি বলে? প্রথমত প্রসঙ্গ কাঠামো বা ইংলিশে যেটা আমরা বলি রেফারেন্স ফ্রেম, রেফারেন্স ফ্রেম বা আরএফ, আমাদের যে কোনো কিছু, যে কোনো বস্তুর সরণ, বেগ, ঠিক আছে, ত্বরণ, এগুলো পরিমাপ করার জন্য আমাদের একটা রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামোর দরকার হয়, অর্থাৎ যার সাপেক্ষে আমি মাপবো জিনিসটা। জাস্ট সিম্পলি এরকম চিন্তা করো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তো সোজা কথা, আমি যদি বলি আমার থেকে এই কলমটা কত দূরে আছে, আমি ধরো বললাম যে আমার থেকে এটা হলো 50 সেন্টিমিটার দূরে আছে, তো আমার তো একটা অরিজিন বা মূলবিন্দু লাগবে, মূলবিন্দু থেকে আমি কাউন্ট করব কত দূরে আছে। ঠিক আছে, সিমিলার ওয়েতে যে কোনো কিছুর গতি বলো, বেগ বলো, ত্বরণ বলো, যাই বলো, পরিমাপ করার জন্য আমার একটা এরকম কাঠামো দরকার। এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ মিলে যেই স্থানাঙ্ক ব্যবস্থাটা গঠিত হয়েছে সেটার আমরা কি একটা কাঠামো বলতেছি, প্রসঙ্গ কাঠামো, যার সাপেক্ষে, যাকে রেফারেন্স ধরে আমরা জিনিসপত্র পরিমাপ করব। তো এই যে রেফারেন্স ফ্রেম, এটা স্থির হইতে পারে, এটা গতিশীল হইতে পারে, যদিও পৃথিবীতে থেকে স্থির পসিবল না, কারণ আমরা জানি পৃথিবীও কি কনস্ট্যান্টলি ঘুরতেছে। ঠিক আছে, তো এই রেফারেন্স ফ্রেমকে দুই ভাগে ভাগ করা হয়। আপাতভাবে পৃথিবীতে থাকা অবস্থায় আমরা কোনো রেফারেন্স ফ্রেম স্থির চিন্তা করতেই পারি, যে আমি নর্মালি দাঁড়ায় আছি, পৃথিবীর বাইরে থেকে দেখলে মনে হবে আমিও পৃথিবীর সাথে ঘুরতেছি, বাট আপাতত পৃথিবীতে থেকে চিন্তা করলে কি আমি স্থির আছি। ঠিক আছে, অথবা আমি গতিশীল থাকতে পারি। ঠিক আছে, গতিশীল যখন হব তখন আমার বেগটা সমবেগ হইতে পারে অথবা ত্বরণ হইতে পারে। তো ওই হিসেবে রেফারেন্স ফ্রেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোরে বলা হয় ইনার্শিয়াল, আর অজড় প্রসঙ্গ কাঠামো হলো নন ইনার্শিয়াল। নন ইনার্শিয়াল, ঠিক আছে, একটা ইনার্শিয়াল একটা নন ইনার্শিয়াল। জড় প্রসঙ্গ কাঠামো বলতে ওই সব কাঠামো বোঝায় যাদের কোনো ত্বরণ থাকবে না, যেই কাঠামোর কি থাকবে না, কোনো ত্বরণ থাকবে না। অর্থাৎ এই প্রসঙ্গ কাঠামোটা হইতে পারে স্থির, স্থির হইলে কি তার বেগই নাই, ত্বরণ থাকার তো প্রশ্নই নেই, অথবা তার বেগটা সমবেগ হইতে পারে, কারণ আমরা জানি সমবেগ থাকলে সেখানেও কোনো কি থাকে না, ত্বরণ থাকে না। তো জড় প্রসঙ্গ কাঠামো হইতে হইলে তার ত্বরণ থাকবে না, আর অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে তার ত্বরণ থাকবে, অর্থাৎ এ জিরো হবে না। তো আমি যদি বলি ত্বরণযুক্ত প্রসঙ্গ কাঠামোকে কি বলে? অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, অজড় প্রসঙ্গ কাঠামো। দেখো এরপরে কি বলা হয়েছে যে আপেক্ষিক তত্ত্ব অনুসারে, আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশীলতার দরুন, গতিশীলতার দরুন কি কি দেখো বলছে, দৈর্ঘ্য হ্রাস পায়, ভর হ্রাস পায়, সময় সংকুচিত হয়,
দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আমরা দেখি, আমরা পড়ছিলাম ভর বৃদ্ধি, মানে ভর বৃদ্ধি পাবে না, ভর তো হ্রাস পাবে না, বাদ। আচ্ছা, দৈর্ঘ্য সংকুচিত হয়, দৈর্ঘ্য সংকোচন না, দৈর্ঘ্য তো বৃদ্ধি পাবে না তাহলে। আর টাইম ডাইলেটেড হয়, টাইম স্লো হয় বা দীর্ঘায়িত হয়, তো সংকুচিত তো হবে না, তার মানে দৈর্ঘ্য কি হয়, হ্রাস পায়। আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশীলতার দরুন আমার দৈর্ঘ্য কি হবে, হ্রাস পাবে। ঠিক আছে, দেখি পরেরটা। বলা হয়েছে এস প্রাইম একটা জড় প্রসঙ্গ কাঠামো, এস একটা জড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, এরা পরস্পরের সাপেক্ষে ভি বেগে গতিশীল। প্রশ্নটা তোমার শুধু শুধু হলো লেন্দি করছে, ঠিক আছে, অ্যান্সার কিন্তু 1 সেকেন্ডে চলে আসবে। দেখো, পরে বলা হয়েছে উভয় কাঠামোর পর্যবেক্ষক কোনো বাতির আলোর দ্রুতি নির্ণয় করলেন সি প্রাইম এবং সি। অর্থাৎ অর্থাৎ এস প্রাইম কাঠামোর ব্যক্তি আলোর বেগ পরিমাপ করছে সি প্রাইম, এস কাঠামোর ব্যক্তি আলোর বেগ পরিমাপ করছে কত, সি। এখন বলছে সি প্রাইম এবং সি এর সম্পর্ক হবে। এখন মাইকেলসন এবং মর্লি তারা প্রুফ করছে না যে আলোর বেগ তুমি যেই কাঠামোর সাপেক্ষে বা যেই পর্যবেক্ষকের সাপেক্ষে নাও না কেন, সবার সাপেক্ষে আলোর বেগটা সেম আসবে। তো দুইজনের সাপেক্ষে আলোর বেগ ডিফারেন্ট আসবে না, দুইজনের সাপেক্ষে আলোর বেগ কি আসবে, একদম হুবহু সেম আসবে। ঠিক আছে, তাহলে আলোর বেগ কাঠামো ভেদে বা রেফারেন্স ফ্রেম চেঞ্জ হইলে আলোর বেগটা কি হবে না, চেঞ্জ হবে না। ঠিক আছে, বলা হয়েছে এম নট স্থির ভর সম্পন্ন, মানে স্থির অবস্থায় ভরটা কত, এম নট। এই কণার বেগ সি বাই রুট টু, অর্থাৎ স্থির ভরটা কত, এম নট, এবং ওর বেগটা কত, বেগটা হলো সি বাই রুট ওভার টু। এখন বলছে ওর ভরবেগ কত হবে। এখন ভরবেগের সূত্র আমরা জানি, পি ইজ ইকুয়ালস টু কত, এম ভি, তাই তো, ভরবেগ পি ইজ ইকুয়ালস টু কত, এম ভি। এখন ভি তো বলে দিছে, ওর বেগ বলে দিছে, বাট আমার এখানে যে ভরটা বসাবো সে তো গতিশীল, এবং বেশি বেগে গতিশীল হলে ভরটা বৃদ্ধি পায় না। তো আমি এখানে কিন্তু এম নট দিয়ে কাজ করতে পারবো না, আমার এই ক্ষেত্রে তার গতিশীল যে নতুন ভরটা আছে সেই ভরটা বের করতে হবে। তো সেটার জন্য সূত্র কি দেখি, এম ইজ ইকুয়ালস টু এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাই তো। এটার আমরা বলতে পারি ভি বাই সি এর হোল স্কোয়ার, ভি বাই সি এর হোল স্কোয়ার বলা যায়, তাহলে ক্যালকুলেশন একটু ইজি হবে, আর কিছু না। তাহলে আমরা বলতে পারি এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি এর মান কত বলে দিছে, ভি এর মান বলে দিছে সি বাই রুট টু, তাহলে ভি এর জায়গায় বসাইলাম আমরা সি বাই রুট টু, আর নিচে যে সিটা আছে এটা উপরে গেলে উল্টাবে, হয়ে যাবে 1 বাই সি। দেখো সি আর সি কাটা, তাহলে থাকে কত, দেখো এম নট বাই রুট ওভার 1 মাইনাস 1 বাই রুট টু আছে, স্কোয়ার করলে হাফ হয়ে যাবে, 1 বাই রুট টু আছে, স্কোয়ার করলে কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে। এখন 1 থেকে যখন হাফ বিয়োগ দিবা ওই হাফই থাকবে, ঠিক আছে, 1 থেকে হাফ বিয়োগ দিলে হাফ থাকবে। রুটটা একবারে করে দিই, 1 এর রুট করলে 1, নিচের 2 এর রুট করলে রুট 2, ঠিক আছে। এখন এই 1 বাই রুট 2 উপরে গেলে কি উল্টাবে, তাহলে হবে রুট 2 ইন্টু কত, এম নট, পেয়ে গেছি। তাহলে আমরা গতিশীল অর্থাৎ নতুন ভরটা যেটা সেটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে ভরবেগ কি হবে দেখি, ভরবেগ হলো পি ইজ ইকুয়ালস টু এম ভি, নতুন ভরটা কত, রুট 2 ইন্টু এম নট, আর বেগ কত ছিল, সি বাই রুট ওভার 2, রুট টু কাটা, তাহলে থাকে হলো এম নট সি, ঠিক আছে, এম নট সি, শেষ, ক্লিয়ার। আমাদের অ্যান্সার হলো এখন এম নট সি। আচ্ছা, এরপরে চলে যাই, দেখি এরপরে ম্যাথে কি বলছে। দেখো, বলা হয়েছে 0.98 সি, 0.98 সি বেগে, মানে এটা ভি বলে দিছে, এত বেগে গতিশীল কাঠামো হতে পরিমাপকৃত স্থির, ওয়েট আরেকবার পড়ে নি, হ্যাঁ। আচ্ছা, এত বেগে গতিশীল কাঠামো হতে পরিমাপকৃত, আচ্ছা পরিমাপকৃত সময় স্থির অবস্থায় প্রকৃত সময়ের কত গুণ। আচ্ছা, প্রশ্ন পড়তে ভুল করছিলাম, যাই হোক, বলছে এত বেগে গতিশীল একটা কাঠামো আছে। এখন কথা বুঝো, এই কাঠামো থেকে যে সময়টা মাপবে
সেটা কি সময় হবে, স্থির সময় নাকি গতিশীল সময়? চিন্তা ভাবনা করে একটু। কি বললাম, এত বেগে সে গতিশীল আছে। এখন সে যেই সময়টা মাপবে ওটা গতিশীল সময় না, কারণ সে নিজে তো গতিশীল আছে, আর গতিশীল অবস্থায় যে সময়টা মাপবে সেটা গতিশীল সময় বলতে পারি। অর্থাৎ তার সময়টা হবে টি নট। কারণ আমরা বলছিলাম না গতিশীল সময় কি হয়, টি নটটা আমার কি হয়, গতিশীল সময়, আর টিটা হয় স্থির সময়। তো বলছে আচ্ছা, তো বলা হয়েছে তার সময়টা স্থির অবস্থার সময়ের কত গুণ হবে। স্থির অবস্থার সময়টা কি, টি। তাহলে টি নট এটা স্থির সময়ের কত গুণ হবে, ঠিক আছে, স্থির সময়ের কত গুণ হবে। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সূত্র বসাই, টি ইজ ইকুয়ালস টু টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তার মানে ভি বাই সি এর হোল স্কোয়ার। এখন ভি কত বলে দিচ্ছে, তার বেগ হলো 0.98 সি, নিচে হলো সি, সি আর সি কাটা, ঠিক আছে। তাহলে কত আসে দেখি, টি নট বাই রুট ওভার 1 মাইনাস 0.98 এটার হোল স্কোয়ার থাকে, তাই তো, এটার হোল স্কোয়ার থাকে। আচ্ছা, টি নট বাই এই রুট ওভার 1 মাইনাস 0.98 এর হোল স্কোয়ার, এটা আসলে 0.198, তাহলে 0.198 রাউন্ড ফিগারে 2 বলতে পারি, তাই তো। রাউন্ড ফিগারে 0.198, ক্যালকুলেট করার সময় 0.198 পুরাটা নিয়ে করো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টি ইজ ইকুয়ালস টু টি নট বাই 0.2, ঠিক আছে, 0.2। এখন আমার জিজ্ঞেস করছে গতিশীল সময় যেটা হলো কি টি নট, এটা টি এর কত গুণ। তাহলে তার আমি ক্যালকুলেটর একবার দেখে নিই। ঠিক করলাম তো ক্যালকুলেশন, আরেকবার দেখে, ওয়েট। ঠিক আছে, ওয়েট। তাহলে এটারে যদি এখন উল্টায় দিই, আচ্ছা ঠিক আছে, উল্টানো লাগবে, ওটা ভুলে গেছি, ওয়েট। এটা 0.2 যদি উপরে যায়, টি নট তার নিচে হলো 0.2, 0.2 আমরা কি বলতে পারি, 2/10 বলতে পারি, তাই না। 0.2 আমরা 2/10 বলতে পারি, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে 2 1 কে 2, 5 2 10, এই 1/5টা যখন উপরে যাবে, হ্যাঁ ঠিক আছে, 5 টি নট, তার মানে কত গুণ, 5 গুণ, হ্যাঁ হয়ে গেছে। এটা লাস্টে যে উল্টান লাগবে ওইটা নিয়ে বসেছিলাম অনেকক্ষণ। যাই হোক, অ্যান্সার 5.025 আসে, তো রাউন্ড ফিগার ওরা 5 বানাই দিছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের গেল, আমরা নেক্সট চলে যাই। বলছে একজন নভোচারীর নিকট, দেখো বলা হয়েছে একজন নভোচারীর নিকট 10 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড 9.29 মিটার অপেক্ষা কম মনে হলো। নভোচারী সে তো অবভিয়াসলি একটা নির্দিষ্ট বেগে গতিশীল ছিল, মহাকাশে ভ্রমণ করতেছে যেহেতু, তো তার কাছে যে দৈর্ঘ্যটা, যে কোনো একটা 10 মিটার দৈর্ঘ্যের একটা যদি দণ্ড নিয়ে যাও, সেটা তার কাছে কম মনে হবে, কারণ গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা কি হয়, সংকুচিত হয়। অর্থাৎ 10 মিটার হইল স্থির অবস্থার দৈর্ঘ্য, আর 9.29 এটা গতিশীল দৈর্ঘ্য, বাট 9.29 কিন্তু গতিশীল না। বলছে 10 মিটার দৈর্ঘ্যের দণ্ড তার কাছে 9.29 অপেক্ষা কম মনে হইতেছে, তার মানে সে যে গতিশীল দৈর্ঘ্যটা দেখতেছে সেটা 9.29 থেকে কি মনে হইতেছে, কম মনে হইতেছে। গতিশীল যে দৈর্ঘ্যটা সেটা 9.29 থেকে কি মনে হইতেছে, কম মনে হইতেছে। তাহলে নভোযানের বেগের ক্ষেত্রে কোনটা ট্রু, আমরা বেগটা নির্ণয় করি। সূত্র কি, এল ইজ ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই কত, সি স্কোয়ার, লেস দেন 9.29, ঠিক আছে। এরপর ক্যালকুলেশন করা লাগবে এখান থেকে, আর কিছুই না।
এল নটটা ওই দিক নিয়ে যাব। এই সাইনটারে বলা হয় লেস দেন, আরেকটা আছে গ্রেটার দেন। সোজা কথা, সোজা ভাষায় এগুলোর বলা হয় অসমতা, ঠিক আছে? লেস দেন, গ্রেটার দেন, এটা হলো 9-10 একটা চ্যাপ্টার পড়ছিলাম, অসমতা। তো এখানে ক্যালকুলেশন ইকুয়েশন যেভাবে ক্যালকুলেট করো ওইটার মতোই হবে, দুইটা জায়গায় একটু ডিফারেন্স আসবে, ওটা বলে দিব না। দেখি এল নটটা ওই দিক যদি নিয়ে যাও ভাগ আকারে চলে যাবে, √1 - ভি স্কোয়ার বাই কত সি স্কোয়ার, লেস দেন 9.29 এর নিচে এল নটটা 10, 9.29 ভাগ 29 0.929 রুটটা ওই দিক গেলে স্কোয়ার হবে, তাহলে 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, লেস দেন, এটা স্কোয়ার করে দিই 0.86304 এখন আমরা যে কাজটা করব, 1 এদিক থাকবে, এই পুরো টার্মটারে বামে নিয়ে আসবো, তাহলে -0.86304 দেন ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের সামনে মাইনাস আছে, ওই দিক নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে 1 থেকে এটা বিয়োগ করলে আসে 0.13, পরে আরো ডিজিট আছে আমি লিখি না, এদিকে সি স্কোয়ারটা আমি এদিকে গুণ পাঠাই দিব, ইন্টু সি স্কোয়ার লেস দেন ভি স্কোয়ার, স্কোয়ার এদিকে আসলে রুট হবে, তাহলে √0.13 ইন্টু সি স্কোয়ার লেস দেন ভি, ভি স্কোয়ারের যেই স্কোয়ারটা ছিল এদিকে এসে রুট হয়ে গেছে। এটা ইন্টু সি মানে আলোর বেগ বসাও, 3 × 10⁸, এটার উপর কিন্তু আবার স্কোয়ার আছে, ঠিক আছে? দেন তার √1. আচ্ছা, ওরা সি এ রাখছে, সরি দেখিনি, ওরা সি এ রাখছে, সি এর বেগটা বসায় নেই। আচ্ছা, তাহলে দেখি এই 0.13 যেটা ছিল, 1 - 0.863041, আচ্ছা, এটা রুট করে দিই, এই পার্টটা রুট করলে আসে হলো 0.37, আর সি স্কোয়ারে রুট করলে আসবে সি, তার মানে ভি গ্রেটার দেন, এটা কিন্তু ভি যখন ওই দিক চলে গেছে, ভি গ্রেটার দেন কত 0.37 সি। এই জিনিসটা যদি উল্টায় লেখো, ভি যদি বামে লেখো আর এটা যদি ডানে লেখো, তাহলে এই চিহ্নটা সিম্পলি উল্টায় যাবে, তাহলে ভি গ্রেটার দেন কত 0.37 সি। শেষ। নোটিস করে প্রশ্নের মধ্যে যে সি রাখছে নাকি সি এর মানটা বসাইছে, যখন আমি ভুলে বসাই দিতে নিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, এটা গেল আমাদের পরের প্রশ্ন। পরেরটা কি বলছে? 30 মিটার দৈর্ঘ্যের, 30 মিটার দৈর্ঘ্যের কোনো, দেখো 30 মিটার দৈর্ঘ্য, এটা হলো স্থির দৈর্ঘ্য, দৈর্ঘ্যের কোনো বস্তু স্থির অবস্থা থেকে 0.5 সি, এটা হলো বেগ, এত বেগে চলতে শুরু করলো, গতিশীল অবস্থার বস্তুর আপাত দৈর্ঘ্য কত হবে? প্রথমত অবভিয়াসলি কমে যাবে, 30 মিটারের কম হবে, তো 30 মিটার কম যেহেতু 33 হবে না 34 হবে না, এই দুটো আগেই বাদ, ঠিক আছে? আরেকটা অপশন যদি 30-এর বেশি থাকতো ওইটাও বাদ দিয়ে দিতাম, ম্যাথই করা লাগতো না, অ্যান্সার বসাই দিতাম। বাট আনলাকিলি দুর্ভাগ্যবশত এটা হয় নাই, তো আমাদের ক্যালকুলেট করা লাগবে। তাহলে দেখি, গতিশীল অবস্থায় বস্তুর আপাত দৈর্ঘ্য বা গতিশীল অবস্থার দৈর্ঘ্য L = L নট, L নট কত 30 ইন্টু √1 - ভি স্কোয়ার, ভি হলো 0.5 সি, এটার হোল স্কোয়ার বাই সি স্কোয়ার। ক্যালকুলেট করি, ক্যালকুলেট করার সময় এদিকে দেখো সি স্কোয়ার আসবে, এখানেও একটা কিন্তু সি স্কোয়ার আসবে, ওটা কেটে দিবা, তাহলে 1 - 0.5 এর স্কোয়ার থাকবে, তার রুট হবে, আচ্ছা তার রুট হয় 30-এর সাথে গুণ হবে, অ্যান্সার হলো 25.98 শেষ, ঠিক আছে? আচ্ছা, বোর্ডে আসছিল 21 সালে, অত হার্ড না তো। বলছে একজন মহাশূন্যচারী এনার ভর হলো 60 কেজি এবং বয়স হলো 30 বছর। সে এত বেগে গতিশীল মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেল। পঞ্জিকা অনুসারে তার যমজ ভাই মানে ওর বয়সও 30 কিন্তু ছিল,
বি এর বয়স, তার যমজ ভাই বি এর বয়স যখন 80 বছর হলো, সে তখন পৃথিবীতে ফেরত আসলো। এখন এখানে যে সময় রিলেটেড এত ইনফরমেশন বললো না, যমজ ভাইয়ের বয়স এত, এই সেই, এগুলো কোনো জায়গায় চাইনি কিছু। বলছে মহাশূন্য জানে এ এর ভর কত হবে, এই ইনফরমেশনগুলো শুধু শুধু দিয়ে রাখছে। ঠিক আছে, এখান থেকে আরেকটা এমসিকিউ বানানো যেত, বাট বানায়নি। যাই হোক, তো মহাশূন্য যানচারী, ওনার ভর ছিল 60 কেজি, এটা হলো ওনার স্থির ভর। উনি মহাশূন্য যানে চড়ে রওনা দেওয়ার আগে ওনার ভর ছিল এত। ঠিক আছে, তিনি কত বেগে গতিশীল হয়েছে দেখো, তিনি গতিশীল হয়েছে 2.4 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এত বেগে উনি গতিশীল হয়েছে। তাহলে গতিশীল অবস্থায় মহাশূন্য যানে ওনার ভর কত হবে? তাহলে ভরের সূত্র কি? ভরের সূত্র হলো m0/√1 - v²/c²। সময় এবং ভরের ক্ষেত্রে m0 এবং l0, ভর এবং দৈর্ঘ্যের ক্ষেত্রে, সময় না, ভর এবং দৈর্ঘ্যের ক্ষেত্রে m0 এবং l0 এই দুইটা স্থির বোঝায়, আর সময়ের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সময়ের ক্ষেত্রে উল্টা হয়ে যায়। দেখি m0 এর মান কত? 60 কেজি। নিচে √1 - v²/c², তো v/c এর হোল স্কয়ার বসা দাও। v এর মান কত? 2.4 ইন্টু 10⁸, আর c এর মান হলো 3 ইন্টু 10⁸। এটার উপরে কি আছে? স্কয়ার। তো চাইলে 10⁸ এমনি কাটা যায়। দেন ক্যালকুলেট করি। হান্ড্রেড 100 কেজি আছে, 100 কেজি, এই তো 100 কেজি। ঠিক আছে, তাহলে তার ভর, অবভিয়াসলি ভর বৃদ্ধি না, ভর তো বেড়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। কোন একটা রকেটের গতিশীল দৈর্ঘ্য এবং স্থির দৈর্ঘ্যের অনুপাত। গতিশীল দৈর্ঘ্য L, স্থির দৈর্ঘ্য কত আমার? L0। ঠিক আছে, আচ্ছা, এই দুইটার অনুপাত হলো 1:3। অনুপাতের মধ্যে যেটা প্রথমে বলবে সেটা ফার্স্টে লিখবো, এবং যেটা সেকেন্ডে বলবে ওটা সেকেন্ডে লিখবো, নর্মাল হিসাব। ঠিক আছে, L এবং L0 এর অনুপাত কত বলছে? 1:3। এখান থেকে রকেটের বেগ জানতে চাওয়া হয়েছে। ইজি আছে, দেখো অনুপাতটারে ভেঙে এই ভগ্নাংশ আকারে লেখো, L/L0 সমান কত? 1/3। এখন সূত্র বসাও। এল এর সূত্র জানা আছে না আমাদের? এল এর সূত্র কি? L0 √1 - v²/c², আর নিচে তো L0 আছে। ঠিক আছে, L0 কিন্তু কাটা যাবে, সমান হলো 1/3। এখন এই রুটটা উঠানোর জন্য যদি স্কয়ার করো, আসবে 1 - v²/c², আর এখানে স্কয়ার করলে আসবে 1/9। ঠিক আছে, দেন বামে 1 রেখে দিব, আর ডানের 1/9টা বামে নিয়ে আসবো, আর এই v²/c² আমি ডান দিকে নিয়ে যাব, তাহলে সেটা পজিটিভ হয়ে যাবে। 1 - 1/9 এটা কত আসে? লসাগু হলো 9, এদিকে 9 1 9, এর থেকে 1 গেলে হলো 8, সমান v²/c²। c এর রাখছে না রাখেনি, c এর মান ভেঙে দিছে। তাহলে আমরা বলতে পারি v² সমান 8/9 ইন্টু c²। তাহলে এখান থেকে বলা যায় v = √8/9 ইন্টু c²। তাহলে দেখি কত আসে। এটা আসে হলো 2.82 ইন্টু 10⁻7। দেখো আছে? আচ্ছা আছে 7 8, সরি 2 ঘর তো 8, 2.82 ইন্টু 10⁻8 আছে 828, তার মানে 83। হ্যাঁ, পেয়ে গেছি ঘ নম্বর। ঠিক আছে, তাহলে অনুপাতের ম্যাথ দিতে পারে আমাদের। দেখি, এখানে আমি 3টা প্রশ্ন একসাথে করাবো। ঠিক আছে, বলছে আলোর দ্রুতিতে গতিশীল, 3টা না অ্যাকচুয়ালি 2টা, আলোর দ্রুতিতে গতিশীল একটা রকেটের দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ তার নিজের বেগটাই কি আলোর বেগের সমান, তাই তো? তাহলে রকেটের দৈর্ঘ্য কত হবে? দেখি, L = L0 √1 - v²/c²।
ভি এর জায়গায় কত আসবে সি, তার মানে সি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেহেতু তার বেগটাই আলোর বেগের সমান, ঠিক আছে, সি স্কোয়ার বাই সি স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকবে 1 মাইনাস 1, 1 মাইনাস 1 কত 0, এল নট ইন্টু 0 কত 0, অর্থাৎ আলোর বেগে গতিশীল রকেটের কোনো কি থাকবে না, দৈর্ঘ্য থাকবে না, শূন্য। যত বেশি গতিতে আগাবা তত তোমার দৈর্ঘ্য সংকুচিত হইতে থাকবে, হইতে 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 আলোর বেগের কাছাকাছি গেলে ওটা 0 হয়ে যাবে, রিচ করা তো পসিবল না আলোর বেগ, ঠিক আছে। আচ্ছা, এই বাদে সেম প্রশ্ন আসতে পারে যে আলোর দ্রুতিতে গতিশীল কোনো বস্তুর ভর কিরকম হবে, ঠিক আছে, দৈর্ঘ্যের বদলে ভর দিয়ে প্রশ্নটা করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি m ইজ ইকুয়ালস টু m নট বাই রুট ওভার 1 মাইনাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার, কাটাকাটি করলে 1, 1 মাইনাস 1 কত 0, তাহলে সামথিং বাই 0 কি হয়, টেন্স টু ইনফিনিটি হয়। তার মানে আলোর বেগে চলমান বা আলোর বেগে গতিশীল কোনো বস্তুর দৈর্ঘ্য কি হবে, অসীম হবে, ঠিক আছে। ভর হবে অসীম, দৈর্ঘ্য হবে কত, শূন্য। আলোর বেগে গতিশীল কোনো বস্তুর ভর হবে অসীম এবং দৈর্ঘ্য হবে কত, শূন্য। এই প্রশ্নটা আছে। তো স্থির অবস্থায় এম ভর বিশিষ্ট কোনো বস্তু আলোর বেগে চললে তার ভর কি হবে, অসীমিত, ইনফিনিটি। আচ্ছা, এখন আমরা শক্তি রিলেটেড কথাবার্তাগুলো বলে নিই। দেখো, শক্তি রিলেটেড আইনস্টাইন তার ই সমান এমসি স্কোয়ার যে ডেরিভেশনটা আছে, ঠিক আছে, ই ইজ ইকুয়ালস টু এপসাইলন না, ই সমান এমসি স্কোয়ারের যে ডেরিভেশন আছে ওইখান থেকে আমাদের সূত্র আসছে টোটাল 3টা, ঠিক আছে। একটা হলো কোনো বস্তু আছে আমার কাছে, ওই বস্তুটা স্থির আছে, চিন্তা করো, বস্তুটা যদি স্থির থাকে স্থির অবস্থায় তার ভর আমরা ধরে নিলাম এম নট, এবং গতিশীল অবস্থায় তার ভর আমরা ধরে নিলাম কত, এম। কি বললাম, গতিশীল অবস্থায় তার ভর আমরা ধরে নিলাম কত, এম, ঠিক আছে। স্থির আরেকটা কি, গতিশীল। আচ্ছা, তো এখন যদি বলি স্থির অবস্থায় শক্তি, 3টা সূত্র আমি লেখা দিতেছি। স্থির অবস্থায় শক্তি বা বলা হয় স্থির অবস্থায় মোট শক্তি, সেটার প্রকাশ করে আমরা ই নট দ্বারা লিখে দিতেছি আমি 3টা সূত্রই। আরেকটা হলো গতিশীল অবস্থায় মোট শক্তি, সেটাকে আমরা প্রকাশ করতেছি ই দ্বারা। আরেকটা হলো গতিশীল অবস্থায় গতি শক্তি, সেটাকে আমরা প্রকাশ করতেছি ই কে দ্বারা, ঠিক আছে। এই হলো টোটাল 3টা। একটা হলো স্থির অবস্থায় মোট শক্তি, গতিশীল অবস্থায় মোট শক্তি, গতিশীল অবস্থায় গতি শক্তি। এখন বলবো ভাই গতিশক্তি হাফ এমভি স্কয়ার দিয়ে হবে না, না ওটা ক্লাসিক্যাল মেকানিক্সের সূত্র যায়। এখানে তো আমরা মডার্ন ফিজিক্সে চলে আসছি না, তো এখানে ওই হাফ এমভি স্কয়ার দিয়ে হবে না। তো আমরা সূত্র 3টা বলি জাস্ট। স্থির অবস্থায় মোট শক্তি হলো এম নট সি স্কয়ার, গতিশীল অবস্থায় তার ভর এম হয়ে গেছে, তাহলে গতিশীল অবস্থায় তার মোট শক্তি হলো এম সি স্কয়ার, আর গতিশীল অবস্থায় গতি শক্তি সেটা হলো এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। এই হলো আমাদের টোটাল 3টা সূত্র। ঠিক আছে, তো আমরা এখন ম্যাথে চলে যাই। নিয়ে বলা হয়েছে এম নট স্থির ভরের কোনো কণার গতিশীল ভর। কি বলছে, এম নট স্থির ভরের কোনো কণার গতিশীল ভর এম, কণাটির গতিশক্তি মানে ই কে, কণাটির গতিশক্তি হলো তার স্থির অবস্থার শক্তির 3 গুণ। স্থির অবস্থার শক্তি হলো ই নট এর কয় গুণ, 3 গুণ। তার গতিশক্তি হলো স্থির অবস্থার শক্তির কত গুণ, 3 গুণ। তাহলে কোন সম্পর্কটা ঠিক, ভরে চলে গেছে, তাই তো। তো আমরা সূত্র দিয়ে দিই। ইকের সূত্র কি, এম সি স্কোয়ার মাইনাস কত, এম নট সি স্কোয়ার। আর ই নটের সূত্র কি, ই নটের সূত্র হলো এম নট সি স্কোয়ার। তাহলে এখানে থাকে এম সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার ওই দিক গেলে কি যোগ হবে, অলরেডি 3টা আছে, আরেকটা যোগ হলে কি হবে 4 এম নট কত সি স্কোয়ার।
সি স্কোয়ার, কেটে দাও, থাকে এম ইজ ইকুয়ালস টু কত 4m0, এম ইজ ইকুয়ালস টু কত 4m0। গতিশীল ভরটা স্থির ভরের কত গুণ, 4 গুণ, ঠিক আছে। এখান থেকে বেগও বের করা যেত চাইলে। আচ্ছা, বলা হয়েছে কোন কণার গতিশক্তি এর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, ঠিক আছে। সেম প্রশ্নই হয়ে গেছে কাইন্ড অফ। কোন কণার গতিশক্তি, গতিশক্তি মানে কি ই কে, এটা হলো তার স্থির অবস্থার শক্তির কত গুণ, স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, স্থির অবস্থার শক্তির কত গুণ, দ্বিগুণ। এখান থেকে বলছে তাহলে তার কণাটির গতিশীল ভর স্থির ভরের কত গুণ হবে। গতিশীল ভরটা হলো এম, এটা স্থির ভরের কত গুণ হবে, ঠিক আছে। তাহলে ইকের সূত্র কি, এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, ই নটের সূত্র হইল এম নট সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এম সি স্কোয়ার সমান এম নট সি স্কোয়ার, ওই দিক গেলে যোগ হয়ে যাবে, আসবে 3m নট সি স্কোয়ার, সি স্কোয়ার কাটা, তাহলে m ইজ ইকুয়ালস টু 3m নট, m ইজ ইকুয়ালস টু 3m নট, তার মানে কয় গুণ, 3 গুণ, ঠিক আছে। আচ্ছা দেখো বলছে সি বাই রুট 3 বেগে, সি বাই কত রুট 3 বেগে চলমান, কি বলছে, সি বাই রুট 3 বেগে চলমান একটি কণার মোট শক্তি কত, মোট শক্তি হলো ই, ঠিক আছে। মোট শক্তি হলো ই, দেখি মোট শক্তি ই এর সূত্র কি, ই ইজ ইকুয়ালস টু এম সি স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে এম সি স্কোয়ারে কি দিছে, এখানে এম নটে চলে গেছে প্রতিটা অপশনে, অর্থাৎ স্থির ভরের সাথে কম্প্যারিজনে চলে গেছে। তো গতিশীল ভর এম, এটা সমান হলো এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই কত, সি স্কোয়ার, এদিকে ইন্টু সি স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে আমরা কি ভি এর মানটা বসাইলে ম্যাথ চলে আসবে, দেখি উপরে হলো এম নট, নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, 1 মাইনাস ভি এর মান কত, এত বেগে চলমান সি বাই রুট 3, এটা ভি এর মান, তার মানে সি বাই কত রুট 3, ভি বাই সি এর হোল স্কোয়ার দিতে চাইতেছি, ঠিক আছে। আর নিচের সিটা উপরে গেলে 1 বাই সি আসবে, এটার হোল স্কোয়ার। আমি কি করছি, আমি এটার চিন্তা করছি ভি বাই সি এর হোল স্কোয়ার, ভিটা বসাইছি, নিচের সি উপরে যায় 1 বাই সি বানিয়ে দিছি, তাহলে এটা আসলো, এটা কাটা, তাহলে 1 বাই রুট 3 স্কোয়ার করলে কত, 1 বাই 3 ইন্টু কিন্তু সি স্কোয়ার আছে, মাথায় রেখো। তাহলে এম নট তার নিচে 1 মাইনাস 1 বাই 3 ইন্টু সি স্কোয়ার, তাহলে এদিকে থাকে এম নট, নিচে 1 মাইনাস 1 বাই 3, 3 এককে 3, লসাগু 3, 3 এককে 3 থেকে 1 গেলে 2। এখন এটা যদি উপরে যায় উল্টাবে, 2 বাই 3 হয়ে যাবে 3 বাই 2, রুট ওভার 3 বাই 2 এম নট সি স্কোয়ার, রুট ওভার 3 বাই 2 এম নট সি স্কোয়ার পেয়ে গেছি, ঠিক আছে। ম্যাথ কিন্তু অত বেশি নাই, আমরা ডিফারেন্ট ম্যাথ দাগাইছি, তো আর অল্প কিছু ম্যাথই আছে। বলছে এত ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন, এত ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর কত, ইলেকট্রনের স্থির ভর বা নর্মাল ভরটা কত, স্থির ভরটা হলো 9.11 ইন্টু 10 ইনভার্স কত 31। ইলেকট্রন যখন গতিশীল হয় তখন তার ভর তো চেঞ্জ হবে। তো এখানে একটা কনফিউশন রয়ে যায় না, যে আমরা যে কেমিস্ট্রিতে কাজ করি, ম্যাথে যে কাজগুলো করি, সেখানে ইলেকট্রনের ভর কত চিন্তা করি, 9.11 ইন্টু 10 ইনভার্স 31, তাই তো। বাট ইলেকট্রন তো গতিশীল, প্রতিনিয়ত গতিশীল, ঠিক আছে। অ্যান্ড যেহেতু গতিশীল তাহলে তার বেগ তো আছে অবভিয়াসলি, অ্যান্ড বেগ যেহেতু আছে তার ভরও তো চেঞ্জ হবে, তার মানে 9.11 দিয়ে তো কাজ করা যায় না। এই কয়েকটা জায়গায় অনেক কিছু কনফিউশন আছে, ইলেকট্রন নিয়ে এই যে কত কনফিউশন আছে এখনো। যাই হোক, আমরা ওইসবে না যাই। গতিশক্তি বলে দিছে কত, ইলেকট্রনের গতিশক্তি বলে দিছে হলো 1.6 ইন্টু 10 এর পাওয়ার 6, এত ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট থেকে যদি জুলে যাইতে হয় 1.6 ইন্টু 10 ইনভার্স 19 দ্বারা গুণ করতে হবে, কারণ আমাদের ক্যালকুলেশন তো করতে হবে এসআই এককে, ঠিক আছে। আর এসআই এককে শক্তির একক কি, জুল। তো ইকের সূত্র কি, ইকের সূত্র হলো এমসি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু
এটা আসে 2.56 ইন্টু 10 ইনভার্স 13। আমার এখান থেকে দেখো কোন ভ্যালুটা লাগবে, আমার এখান থেকে লাগবে হলো ইলেকট্রনের ভর, মানে গতিশীল ভর এমটা লাগবে। তাহলে আমরা কি করতে পারি, আমি এখানে যে কাজটা করতে পারি, আমি এখানে হলো সি স্কোয়ার কমন নিতে পারি, তাহলে আসে এম মাইনাস এম নট সমান হলো 2.56 ইন্টু 10 ইনভার্স 13। সি স্কোয়ারটা আমি যদি ডানে পাঠিয়ে দিই, সি স্কোয়ারটা আমি যদি ডানে পাঠিয়ে দিই তাহলে কি আসে দেখো, সি স্কোয়ারটা ডানে পাঠাইলে আসে এম মাইনাস এম নট সমান 2.56 ইন্টু 10 ইনভার্স 13। আর এই সি স্কোয়ারটা এদিকে নিচে চলে আসবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি এম ইজ ইকুয়ালস টু 2.56 ইন্টু 10 ইনভার্স 13, তার নিচে সি স্কোয়ার, এম নট ওই দিক গেলে প্লাস এম নট হয়ে যাবে। এখন ভ্যালু বসাও, সবগুলোর ম্যাথ চলে আসবে। এটা আসে হলো 3.75 ইন্টু 75 আর একটা 5 নিয়ে নিই ইন্টু 10 ইনভার্স 30। এখন 10 ইনভার্স 30 দিয়ে কোনো অ্যান্সার নেই, নোটিস করছো, সব 31, তো আমাদের চেঞ্জ করতে হবে। আচ্ছা দেখি, এখানে আমরা যে কাজটা করবো, মাথায় রাখবা দশমিকটা যদি বাম, এই একটা টেকনিক মাথায় রাখো, দশমিক যদি বামে আসে তাহলে 10 এর পাওয়ার বাড়বে, জাস্ট এইটা বামে বাড়বে, তাহলে ডানে গেলে কমবে, ঠিক আছে। এখন আমার 10 ইনভার্স 30 আছে, আমার 10 ইনভার্স 31 করতে হবে, কারণ কমতেছে, -30 থেকে -31, সেটা কিন্তু কমে গেছে আরো, তো কমাইতে হলে ডানে নিতে হবে না, বামে যদি দশমিক নিয়ে আসো তাহলে এটা আরো বৃদ্ধি পাবে, আর ডানে দশমিক নিলে কমবে। তো আমরা যদি এক ঘর ডানে নেই 37.55, তাহলে 10 এর পাওয়ারটা 1 কি হবে, কমবে, বামে আসলে বাড়বে আর ডানে গেলে কমবে, 1 কমবে, 1 কমলে এটা 10 ইনভার্স 31 হয়ে গেল 37.55 বা 54, তার মানে ঘ আমার অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার। 3.75 দেখে এটা একবারে দাগানো শুরু করো না, 3.75 আছে বাট 10 ইনভার্স তো মিলে নাই, তাহলে ওটা কিন্তু অ্যান্সার না। ঠিক আছে, পরের প্রশ্নে আমি চলে যাই। দেখি আমাদের যে 4 ধরনের বল নিয়ে কথাবার্তা বলা হয়, বলের যে প্রকারভেদ, ওখানে বইয়ের থিওরিটিক্যাল প্রশ্ন যেহেতু একটু বই দেখা লাগবে, ওখানে একটা বল ছিল সবল নিউক্লিয় বল। এই ফোর্সটা বা এই বলটা হলো নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন প্রোটনকে আবদ্ধ করে রাখে, ঠিক আছে, একসাথে করে রাখে। তো একসাথে যেহেতু করে রাখতেছে, এটা অবভিয়াসলি আকর্ষণধর্মী, বলছে বৈশিষ্ট্য নয়, আকর্ষণধর্মী এটা তো বৈশিষ্ট্য, তাহলে এটা অ্যান্সার না। এই বল অত্যন্ত তীব্র, হ্যাঁ ঠিক আছে, এই বলের মানটা অনেক বেশি। বিনিময় কণা গ্লুয়ন, এটাও ঠিক আছে, এটা বই পড়লে দেখবে যে ওখানে বলা আছে বিনিময় কণা এই কণাটা হলো গ্লুয়ন, বাট পাল্লা কিন্তু অসীম না, ওই একদম নিউক্লিয়াসের মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে সে অপারেট করতেছে, সে কাজ করতেছে, এর বাইরে একটু 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার দূরে নিয়ে যাও, সে কাজ করতে পারবে না, তার মানে পাল্লা অসীম, এটা বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, আচ্ছা 57 নম্বর প্রশ্নটা এখান থেকে করাই দিই। বলছে নিম্নের কোনটি ফোটনের বৈশিষ্ট্য নয়, নিম্নের কোনটি ফোটনের বৈশিষ্ট্য নয়। দেখি, ফোটনের নিশ্চল ভর শূন্য, হ্যাঁ অবভিয়াসলি এটা ফোটনের বৈশিষ্ট্য। দেন ফোটনের চার্জ আছে না, চার্জ নাই, তো ফোটনের চার্জ নাই। দ্রুতি আছে, হ্যাঁ অবভিয়াসলি দ্রুতি আছে। ভরবেগ আছে, হ্যাঁ অবভিয়াসলি ভরবেগ আছে, ভরবেগের সূত্র কি h/λ, ঠিক আছে। তো এখানে বৈশিষ্ট্য নয় বলছে, তাহলে অবভিয়াসলি চার্জ আছে, এটা বৈশিষ্ট্য নয়, তার মানে খ নাম্বার আমাদের অ্যান্সার। আচ্ছা এখানে দেখো একটা প্রশ্ন দিচ্ছে সুন্দর, আমরা এখানে সলভ করে ফেলি। বলছে কি, বলছে ফোটনের কম্পাঙ্ক, ফোটনের কম্পাঙ্ক দিয়ে দিছে, ফোটনের শক্তি চেয়েছে, এই সূত্রগুলো আমরা একটু রিভিশন করে আসি, ঠিক আছে। দেখি, আচ্ছা দেখি আমাদের ফোটনের যে এনার্জি, ফোটনের এনার্জি হলো E is equals to h নিউ, ঠিক আছে। h বুঝাইতেছে কি, প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10 ইনভার্স
10^34। আর নিউ বলতে কি বোঝায়? নিউ বলতে বোঝায় ওই ফোটনের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক বা কি আমার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তাহলে এই সূত্রটার এইভাবে বলা যায় এইচ সি বাই ল্যামডা। কিভাবে আসছে এটা? আমরা 9-10 সূত্র পড়ছি, ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, আর ফোটনের বেগ হলো আলোর বেগের সমান, তাহলে ভি এর জায়গায় সি, কম্পাঙ্ককে প্রকাশ করতেছি নিউ দ্বারা, আর এই ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তো এখান থেকে আমরা নিউ সমান বলতে পারি সি বাই ল্যামডা, ওইটাই হয়েছে, নিউ এর জায়গায় সি বাই ল্যামডা বসছে। তো এখন আমরা প্রশ্নটা দেখি কই। দেখো বলছে এত হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট, কম্পাঙ্ক বলে দিছে, ফোটনের শক্তি কত, তাহলে শক্তি কোন সূত্র দিবা? E ইজ ইকুয়ালস টু এইচ নিউ। এইচ এর মান বসাও 6.626 ইন্টু 10 কত? 34। তার সাথে গুণ হবে কত? 4.5 ইন্টু 10^14। দেখি কত আসে। $2.98 ইভিতে গেছে। আল্লাহ, দেখি আমার অ্যান্সার আসছে 2.9817 ইন্টু 10^19। এনার্জি অবভিয়াসলি এত জুলে আসছে, জুল থেকে ইভিতে যেতে হলে 1.66 ইন্টু 10^19 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে, ঠিক আছে? $1.79 তাহলে 1.8 বলা যায়, 1.8 খুঁজো। এই তো 1.8, আমরা 626 দিয়েছি, ওরা ধরো 63 দিয়ে কাজ করছে, এই জন্য একটু এদিক ওদিক হইতে পারে, ঠিক আছে? ক্লোজেস্ট যে অপশনটা আমরা ওটা দিব। আচ্ছা, এখন এরপরে আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে এক্সরে নিয়ে। এক্সরের আবিষ্কারক কে? রনসেন। এক্সরের আবিষ্কারক হলো রনজেন, না অ্যাকচুয়ালি রন্টজেন ওনার নামটা, রনজেন। এই টিটাও তো উচ্চারণ হয় না আর কি, তো আমরা রনজেনই বলি। এক্সরের এককও কিন্তু ওনার নাম অনুসারে, ঠিক আছে? রনজেন। এখানে একটা ই হবে, যাই হোক, জি জেড না ছিল, যাই হোক হতে পারে জি বা জেড কিছু একটা, আমি ভুলে গেছি। আচ্ছা, তো যাই হোক, এক্সরের আবিষ্কারক কে? রনজেন, ঠিক আছে? দেখো বলছে আলোক তড়িৎ ক্রিয়ায় নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় কখন? এখন আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টে যাওয়া লাগবে, ঠিক আছে? ফটো ইলেকট্রিক ইফেক্ট রিলেটেড আমরা বেসিক কথাবার্তা একটু বলে আসি। ফটো ইলেকট্রিক ইফেক্ট কি ছিল? ধর আমার এই একটা ধাতব পাত আছে, ধাতব পাতে অনেক কি থাকে? ফ্রি ইলেকট্রন থাকে, তাই তো? ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন থাকে। এখন এই ধাতব পাতে, বুঝছো, এই ধাতব পাতে ধরো তুমি একটা ফোটন নির্গত করলা, ফোটন আপতিত হইল, আপতন করলা ফোটন, ওই ফোটনের একটা এনার্জি থাকবে, এনার্জি ইজ ইকুয়ালস টু কত? এইচ নিউ। আমার নিউটা ভালো হয় নাই, আচ্ছা, ই ইজ ইকুয়ালস টু কত? এইচ নিউ। এখন এই ফোটনটা যখন আপতিত হবে, ফোটনের এনার্জি ইজ ইকুয়ালস টু এইচ নিউ, এই এনার্জিটা কি ধাতব পাতে আপতিত হওয়ার পর শোষণ হবে, ইলেকট্রন ওটা শোষণ করবে। অ্যান্ড একটা জিনিস বুঝো, ইলেকট্রন তো ফ্রি আছে, তাই না? ফ্রি ইলেকট্রন যেহেতু সে চাইলেই কেন ধাতব পাত থেকে বের হয়ে যেতেছে না। কি বলছে কথা বুঝছো? ধাতুর ক্ষেত্রে তার বাহ্যিক কক্ষপথের যে ইলেকট্রনটা সেটা কিন্তু ফ্রি থাকে, সেটার উপর নিউক্লিয়াসের তেমন একটা আকর্ষণ থাকে না, বাট তারপরও সে কিন্তু ধাতব পাত থেকে বের হইতে পারে না, তার ওই পরিমাণ এনার্জি নেই। তো এই ধাতব পাতটা তাকে মিনিমাম একটা এনার্জি দিয়ে বেঁধে রাখছে, সেটা হলো ডাব্লিউ বা কার্যাপেক্ষক। সে যে এখান থেকে বের হইতে পারতেছে না, কেন পারতেছে না? কারণ তাকে মিনিমাম একটা এনার্জি দিয়ে বেঁধে রাখছে, সেটা হলো কার্যাপেক্ষক। সেটা সাপোজ ধরে নাও 10 জুল, ধরে নাও, উদাহরণ দিতেছি। এখন তুমি যে ফোটনটা আপতিত করছো সেটার এনার্জি যদি 8 জুল হয়, তাহলে সে কি বের হইতে পারবে এখান থেকে? পারবে না। 9 জুল হইলে তাও পারবে না, 10 জুল হইলে তাও পারবে না। 10 জুল হইলে সে ফ্রি হয়ে যাবে, ঋণমুক্ত হয়ে যাবে,
বাট এখান থেকে যে বের হবে, বের হইলে তার তো গতিশক্তি লাগবে, সেটা তার কাছে নেই। তুমি তাকে 10 জুল দিছো, সে এখানে যে সে আবদ্ধ ছিল ওটা থেকে মুক্ত হয়ে গেছে, বাট এখান থেকে সে কিন্তু এখনো বের হইতে পারবে না। 10 থেকে যখন বেশি এনার্জি দিবা, সে 10 জুল এনার্জি কার্যাপেক্ষকে দিয়ে দিবে, বাকি এনার্জি দিয়ে সে গতিশক্তি 1/2 mv² দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে? অ্যান্ড আমরা বলি যে বেশিরভাগ ক্ষেত্রেই এটার বলা হয় কেএমএক্স বা ইকেএমএক্স, যাই বলো। ঠিক আছে? তো ফর্মুলাটা কি? ফর্মুলা হলো E is equals to W প্লাস kmx, অথবা বলতে পারি 1/2 mv²। ঠিক আছে? এখন E এর বদলে আমরা h নিয়েও লিখতে পারি। কার্যাপেক্ষক এইটাও কি আমার এক প্রকার এনার্জি না? এক ধরনের এটা কি আমার এনার্জি। ঠিক আছে? তো বুঝো এই এনার্জির ক্ষেত্রেও এই আমার যে সূত্র সেটা তো আসবে h নিউ। ঠিক আছে? তো নিউ তো অলরেডি ইউজ করছো। কার্যাপেক্ষকের ক্ষেত্রে আমি ডাব্লিউর বদলে বসাবো h নিউ নট অথবা h c বাই ল্যামডা নট। ঠিক আছে? এই নিউ নট এটারে বলা হয় সূচন কম্পাঙ্ক, ল্যামডা নটরে বলা হয় সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন কম্পাঙ্ক মানে এই পরিমাণ কম্পাঙ্ক বা এর থেকে বেশি কম্পাঙ্কের ফোটন আপতিত হইলে তখন ফটো ইলেকট্রিক ইফেক্টের সূচনা হবে, ওইখান থেকে আসছে। ঠিক আছে? প্লাস 1/2 mv² বা kmx, যাই বলি। ঠিক আছে? এখন প্রশ্নে আসি। বলছে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি হ্রাস পাবে কখন? নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি হ্রাস পাবে কখন? যখন বিকিরণের তীব্রতা কমবে, কম্পাঙ্ক কমবে। দেখি, দেখো কার্যাপেক্ষক তো চেঞ্জ হবে না, এটা ধাতুর উপর ডিপেন্ডেন্ট। যেই ধাতু নিছ তার নির্দিষ্ট একটা কার্যাপেক্ষক আছে, তো এই জিনিসটা তো আর চেঞ্জ হইতেছে না, চেঞ্জ হইতে পারতেছে এগুলো। এখন আমি যদি বলি গতিশক্তি বৃদ্ধি করতে হবে, কার্যাপেক্ষক 10 জুল নিয়ে নিল, তুমি ধরো এনার্জি দিলা 5 জুল, তাহলে গতিশক্তি 5 জুল। তুমি এনার্জি দিলা 20 জুলের মধ্যে 10 কার্যাপেক্ষক নিছে, এনার্জি কত? গতিশক্তি কত এখন? 10 জুল। অর্থাৎ তুমি এই এনার্জিটা যত বৃদ্ধি করবা, আপতিত ফোটনের এনার্জি যত বৃদ্ধি করবা, তত তোমার গতিশক্তিটা বাড়বে। আর E ইজ ইকুয়ালস টু কত? h নিউ। তো h তো চেঞ্জ করার মতো কিছু না, প্লাঙ্কের কনস্ট্যান্ট, ধ্রুবক। নিউটা যত বৃদ্ধি করবা, মানে কম্পাঙ্ক, আপতিত ফোটনের কম্পাঙ্ক তুমি যত বৃদ্ধি করবা, তত তোমার নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তিটা বাড়বে। ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে যাই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে জ্ঞানমূলক, যে ফোটন দ্বারা সংঘর্ষের পর ফটো ইলেকট্রিক ইফেক্টে যেই তোমার ইলেকট্রনটা নিঃসরণ হয়, সেই মাঝের যে গ্যাপটা, ওই সময়টা কত? 10⁻৯ সেকেন্ড। ঠিক আছে? এটা মাথায় রেখো। 10⁻৯ মানে একদম কম সময়। ঠিক আছে? 10⁻৯ সেকেন্ডের মধ্যে হয়ে যায়। এই প্রশ্নটা সুন্দর, ময়মনসিংহ দিনাজপুর বোর্ডে দিছে 23 সালে। যে নিবৃত্তি বিভব কি বলতেছি? V0 এর সাথে আপতিত আলোর কম্পাঙ্কের লেখচিত্র। নিবৃত্তি বিভব মানে V0, সেটা ভার্সেস হলো আপতিত ফোটনের কম্পাঙ্ক, V0 ভার্সেস নিউ। দেখি, আমার আগে ফর্মুলার কথাবার্তা আমি বলি। ফর্মুলা কি ছিল? E ইজ ইকুয়ালস টু কার্যাপেক্ষক W প্লাস 1/2 mv², যেটা ছিল kmx। kmx এর বদলে আমরা আর সূত্রের আরেকটা চেঞ্জেস করতে পারি, সেটা হলো V0। এই জিনিসটা কি? ফটো ইলেকট্রিক ইফেক্ট ধরো শুরু হয়ে গেছে, ফটো ইলেকট্রিক ইফেক্ট স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ তোমার যে ধাতব পাত ছিল সেখান থেকে কন্টিনিউয়াসলি ইলেকট্রন এখন বের হইতেছে। এখন এটা তুমি থামাইতে চাইতেছো, ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে তুমি থামাইতে চাইতেছো। তো থামানোর জন্য তোমার যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হবে, সেটারে বলা হয় নিবৃত্তি বিভব। ঠিক আছে? সেটারে বলা হয় নিবৃত্তি বিভব। এবং এখানে সূত্র হলো EV0 সমান হলো kmx মানে 1/2 mv²। ঠিক আছে? E দ্বারা বুঝাইতেছি ইলেকট্রনের চার্জ, তো আমরা 1/2 mv² এর জায়গায় EV0 দিলাম। কেন দিলাম? কারণ প্রশ্নে চাইছে তো এটা, যে তুমি নিবৃত্তি বিভবের সাথে সম্পর্ক দেখাবা।
আচ্ছা দেখি, যাই হোক এটা গেল। আচ্ছা গেল না তো, আমরা শুরু করিনি। যাই হোক, কার কার গ্রাফ চাইছে? ভি নট ভার্সেস নিউ। আচ্ছা ই এর সূত্র কি দেখি। ই এর জায়গায় নিয়ে আসলাম আমরা এইচ নট সমান ডাব্লিউ, ডাব্লিউটারে রাখি এভাবে, প্লাস ই ভি নট। তাহলে এখান থেকে বলতে পারি ই ভি নট সমান এইচ নিউ মাইনাস ডাব্লিউ। তাহলে এখান থেকে বলতে পারি ভি নট সমান এইচ নিউ বাই ই মাইনাস ডাব্লিউ। আচ্ছা, অথবা গ্রাফ আরেকটু স্পেসিফিক ভাবে ভি নট সমান এইচ বাই ই, সরি এটা তো ডাব্লিউ এর নিচেও ভাগ হবে, এটার সাথে নিউ মাইনাস ডাব্লিউ বাই ই। এখন আমরা গ্রাফটা মিলাবো আমাদের সরল রেখায় যে ইকুয়েশন পড়ছি ওটার সাথে। দেখি ভি নট ভার্সেস নিউ। ভি নট বসতেছে ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এটা কাজ করতেছে ওয়াই এর, সমান নিউ বসতেছে এক্স অক্ষ বরাবর, এটা কাজ করতেছে এক্স এর, তাহলে তার সাথে যেটা আছে সেটা হলো ঢাল, এটা মাইনাস, তাহলে এইটা বাদ বাকি হলো সি এর কাজ করতেছে। ওয়াই সমান এম এক্স মাইনাস সি, ওয়াই সমান এম এক্স প্লাস সিটা হয় এরকম, মাইনাসটা হয় ওয়াই অক্ষের নিচে এরকম। ঠিক আছে, তাহলে গ্রাফ কিরকম হবে দেখি। ধরো আচ্ছা কই একটার সাথে মিলে না কেন? ওয়েট, ওরা সূচন কম্পাঙ্ক 0 ধরছে। ওয়েট এই তো দাঁড়াও এখানে কাহিনী আছে, একটু নোটিস করো। ওরা এই মূল বিন্দুরে 0 ধরে নেই, ওরা মূল বিন্দুরে ধরছে নিউ নট, যেটা সূচন কম্পাঙ্কের 0, নিউ নট 0। বুঝছো? তার মানে মূল বিন্দু কত হয়? 0 হয়। তার মানে এই ক্ষেত্রে ওরা সূচন কম্পাঙ্করে কত ধরছে? 0 ধরছে। অপশনটা নোটিস করিনি আমরা তখন। সূচন কম্পাঙ্ককে ওরা ধরছে হলো 0। সূচন কম্পাঙ্ক যদি 0 ধরো, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত? এইচ নিউ নট, এটা হয়ে যাবে 0। তার মানে এই টার্মটা টোটালি 0 হয়ে যাবে। 0 যদি হয়ে যায় তাহলে ইকুয়েশন থাকে ওয়াই সমান এম এক্স, তার মানে এটা আসবে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দু দিয়ে সরলরেখা। তার মানে অ্যান্সার হলো এইটা। বেঁচেছে, ভালো বেঁচেছে প্রশ্নটারে। আচ্ছা দেখো এটা বুঝছি কিনা, এটা আরেকবার দেখে নিই। ঠিক আছে, গ্রাফের পার্টটা দেখে নাও, তুলনা ভালো মতো। ক্লিয়ার? আচ্ছা এরপরে এটা গেল নিবৃত্তি। এখানে আর একটা গ্রাফ ছিল, ওয়েট, এই নিচের কোন লেখচিত্রটি বলছে, নিচের কোন লেখচিত্রটি বলছে নিচের কোন লেখচিত্রটি বিকিরণের কম্পাঙ্কের সাথে ফটোইলেকট্রিক ইফেক্টের পরিবর্তন নির্দেশ করে। আচ্ছা সিম্পল ভাবে বুঝি, তুমি যখন আপতিত ফোটন যখন আসতেছে সাথে সাথেই কিন্তু ফটোইলেকট্রিক ইফেক্ট হবে না। ফটোইলেকট্রিক ইফেক্ট কোনটা বলতেছি? যে ধাতব পাত থেকে ইলেকট্রন বের হয়ে যেতেছে। সাথে সাথে কেন হবে না? কারণ একটা মিনিমাম অ্যামাউন্ট আছে, মিনিমাম শক্তি আছে, ওটা আমার দেওয়া লাগবে, সেটা হলো কার্যাপেক্ষক। ওই পরিমাণ শক্তি যদি আমি না দিই তাহলে কিন্তু ইলেকট্রন ফ্রি হতে পারবে না। ধরো 10 জুল কার্যাপেক্ষক, 10 জুল দিলে সে ওই ঋণটা মিটাবে, দেন 11 জুল দিলে ওই 1 জুল গতিশক্তি আকারে বের হবে। তো চিন্তা করো, এদিকে তুমি যে ফোটনটা দিতেছো সেটার এনার্জি ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ, এখানে ওরা এফ দ্বারা প্রকাশ করছে, আমরা নিউ এর বদলে এফ নিয়ে নিই। তো এফ এর মান তুমি 0 দিলা, তাহলে এনার্জি আসবে 0।
ঠিক আছে, এফ এর মান তুমি 1 দিলা তাহলে এনার্জি একটা আসবে, 2 দিলে একটা আসবে, অ্যান্ড একটা সার্টেন লেভেল পর্যন্ত তুমি কিন্তু কি পাবা না, একটা সার্টেন লেভেল পর্যন্ত তুমি কি পাবা না, বুঝো, একটা সার্টেন লেভেল পর্যন্ত তুমি ফটো ইলেকট্রিক ইফেক্ট পাবা না। যখন কার্যাপেক্ষকটা ক্রস করে ফেলবা তখন পাবা। তাহলে এটার ভ্যালিড গ্রাফ হবে 4 নাম্বারটা। দেখি এনার্জি এই নিউটা বা এফটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, বাড়তে 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 কার্যাপেক্ষক যখন ক্রস করলো দেন আমার কি ইলেকট্রন বের হওয়া শুরু হয়েছে। ই ভি নট দ্বারা বুঝাইতেছে ইলেকট্রনের কি গতিশক্তি কে ম্যাক্স, ঠিক আছে, বা হাফ এম ভি স্কোয়ার। তো আমরা যতক্ষণ না পর্যন্ত সূচন কম্পাঙ্কটা ক্রস করব ততক্ষণ পর্যন্ত কোনো কি নাই, গতিশক্তি নাই। ওটা ক্রস করার পরপরই আমি কি পাইতেছি, এনার্জি পাইতেছি, গতিশক্তিটা পাইতেছি, ঠিক আছে। আচ্ছা, বলছে আপতিত রশ্মির কম্পাঙ্ক যদি স্থির হয় তাহলে ফটোতড়িৎ প্রবাহ বনাম আলোর তীব্রতা অনুসারে লেখচিত্র কোনটি? সোজা কথা, আমার যে আপতিত ফোটনটা আছে, আপতিত যে আলোটা আছে, ওটার তীব্রতা যত বেশি হবে, কি বললাম, ওটার তীব্রতা যত বেশি হবে, আবার ওটার তীব্রতা যত বেশি হবে এনার্জির অ্যামাউন্টটা বেশি হবে। ওটার তীব্রতাকে প্রকাশ করি আই দ্বারা। এই চ্যাপ্টারটা তোমাদের নাই, তরঙ্গের মধ্যে এটা নিয়ে কথাবার্তা বলা হয়, তীব্রতা নিয়ে। আই যত বেশি হবে তত কি এনার্জিটা বেশি হবে, অর্থাৎ আপতিত ফোটনের এনার্জিটা কি বেশি হবে। ওটার এনার্জি যত বেশি হবে কার্যাপেক্ষক ক্রস করে যে ইলেকট্রনগুলো বের হয়ে যাবে তাদের অ্যামাউন্টও বেশি হবে। আবার বলতেছি, এই তীব্রতা যত বেশি হবে আপতিত ফোটনের এনার্জি তত বেশি হবে, অ্যান্ড এনার্জি যত বেশি হবে তত বেশি বেশি ইলেকট্রন ওই প্লেট থেকে, ধাতব প্লেট থেকে বের হয়ে যাবে। তো আমার সম্পর্কটা সমানুপাতিক, আর সমানুপাতিকের গ্রাফটা হয় কিরকম, একদম মূলবিন্দুগামী সরল রেখা, অর্থাৎ তীব্রতা বাড়তেছে তার সাথে প্রবাহ বাড়তেছে। খ নাম্বার অ্যান্সার, ঠিক আছে। কিছু আমাদের ইকুয়েশন ছাড়াই এরকম গ্রাফ সলভ করা যায় মুখে মুখে। আচ্ছা, এখানে এই প্রশ্নটা করে নিই। বলছে যে কোনো ধাতুর কার্যাপেক্ষকের সমান শক্তির একটি ফোটন আপতিত হলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কত? 0। তুমি কার্যাপেক্ষকের সমান যদি এনার্জি দাও ইলেকট্রনই বের হবে না। ইলেকট্রন যেহেতু বের হবে না তাহলে তার কোনো বেগ থাকবে না, এবং যেহেতু বেগ থাকবে না তাহলে তার গতিশক্তি কত? 0, ঠিক আছে। কোন পদার্থের কার্যাপেক্ষক হলো 4 ইলেকট্রন ভোল্ট, ডাব্লিউ বলে দিছে, সেটা আমরা স্নিপারে দিয়ে করি। বলছে কোন পদার্থের কার্যাপেক্ষক হলো 4 ইলেকট্রন ভোল্ট, এটা ডাব্লিউ বলে দিছে। সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করলে ফটো ইলেকট্রিক তরঙ্গ দৈর্ঘ্যের, আচ্ছা ফটো ইলেকট্রন নির্গত হয় তা কত? ঠিক আছে, আমার সূত্র কি, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তাহলে এইচ সি বাই ল্যামডা নট, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই দুইটার জায়গা যদি এক্সচেঞ্জ করো, ল্যামডা নট সমান এইচ সি বাই কত? ডাব্লিউ। এইচ এর মান বসাও 6.626 ইন্টু 10 ইনভার্স 34। সি এর মান হইল 3 ইন্টু 10 এর পাওয়ার 8। আর এদিকে ডাব্লিউ কত? 4 ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যেতে হবে, তার মানে 1.6 ইন্টু 10 ইনভার্স 19। ক্যালকুলেট করা চলে আসবে। $3.105 ইন্টু 10 ইনভার্স 7, এটা কিন্তু মিটারে আসছে, মিটার থেকে ন্যানোমিটারে যেতে হলে 10 এর পাওয়ার 9 দ্বারা গুণ করবা, তাহলে আসে হলো 310 ন্যানোমিটার। পেয়ে গেছি, কই, এই তো। এখন এই জিনিসটা একটু বুঝাই দিই, ঠিক আছে, যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু দুইটা সূত্র ছিল, একটা ছিল এইচ নিউ নট আর একটা ছিল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এটা হলো সূচন কম্পাঙ্ক। এর থেকে বেশি কম্পাঙ্ক যত দিবা, এর থেকে যত বেশি কম্পাঙ্কের ফোটন আপতিত করবা তত বেশি বেশি কি হবে, তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে, ইলেকট্রন বের হবে, ফটো ইলেকট্রন বের হবে। আর ল্যামডার ক্ষেত্রে এটা কিন্তু উল্টা, ল্যামডা হলো নিচে আছে, তো এর থেকে যত
এই ল্যামডা নট থেকে যত কম তরঙ্গ দৈর্ঘ্যের তুমি আলো আপতিত করবা তত বেশি বেশি ফটো ইলেকট্রন নির্গত হবে। কারণ কি, ল্যামডার মান যখন বেশি হয় তখন আপতিত যে ফোটনটা আছে তার এনার্জি কমতে থাকে, আর নিউ এর মান যখন বেশি হয়, কম্পাঙ্ক যখন বেশি হয়, এনার্জিও তখন বেশি হয়। ঠিক আছে, থিওরি পড়াইলে কোনোদিন ইন ডিটেলসে বলে দিব না, বাট আপাতত আমাদের এমসিকিউর জন্য এর দূরে এনাফ ছিল। আচ্ছা, বলছে আপেক্ষিক তথ্য হিসাবে একটি ফোটনের রৈখিক ভরবেগ আমি বলছিলাম p ইজ ইকুয়ালস টু h বাই ল্যামডা। খুঁজো, এটা আছে, তার মানে 2 নাম্বারটা হবে। ঠিক আছে, 2 নাম্বারটা হবে, অবভিয়াসলি হবে। এখন এখান থেকে আর কোনো কম্বিনেশনে যাওয়া যায় কিনা দেখি। ল্যামডার সূত্রটার একটু চেঞ্জ করা যায়। আমরা জানি c ইজ ইকুয়ালস টু নিউ ল্যামডা, তাহলে ল্যামডা সমান কত আসবে, c বাই নিউ। তাহলে ল্যামডার জায়গায় আমরা বসাবো কত, c বাই নিউ। c বাই নিউ যদি উপরে যায় উল্টাবে, আসবে h নিউ বাই c। h নিউ বাই c বা hf বাই c একই কথা। আর h নিউ ইজ ইকুয়ালস টু h নিউ করছি, তার মানে কত, e বাই c ও বলা যায়, e বাই c ও আছে, তার মানে অ্যান্সার কোনটা আমার, 3টাই। ঠিক আছে, অ্যান্সার কোনটা আসবে, 3টাই আসবে। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, বলছে ফটো ইলেকট্রন নির্গমনের ক্ষেত্রে আপতিত ফোটনের শক্তি কার্যাপেক্ষকের যে বেশি হবে, হ্যাঁ অবভিয়াসলি বেশি হতে হবে। কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক থেকে বেশি হবে, মাত্র দেখাইলাম যে কম্পাঙ্কটা সূচন কম্পাঙ্ক থেকে বেশি হতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম হতে হবে। কম্পাঙ্কটা সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা সূচন তরঙ্গ দৈর্ঘ্যের থেকে কম হতে হবে। তার মানে অ্যান্সার কি, 1 2 3। ঠিক আছে, এরপরে আসি। এরপরে দেখো, ফোটনের ক্ষেত্রে স্থির ভর শূন্য, অবভিয়াসলি ফোটনের স্থির ভর শূন্য, শক্তি h নিউ, ঠিক আছে, এবং বেগ ও আলোর বেগের সমান 3 × 10⁸। তার মানে ফোটনের ক্ষেত্রে 3টাই সত্য। এবং আরো কয়েকটা বৈশিষ্ট্য আমরা একসাথে দেখে রাখি, যে ফোটনের প্রতিটা ফোটন কণা চার্জবিহীন, শূন্য স্থানে বেগ কি আলোর বেগের সমান, নিশ্চল ভর শূন্য, স্থির অবস্থায়, গতিশীল অবস্থায় এটার ভরবেগ, রৈখিক ভরবেগ কত, p ইজ ইকুয়ালস টু h বাই ল্যামডা। ফোটনের কম্পাঙ্ক নিউ হলে শক্তি ইজ ইকুয়ালস টু কত, h নিউ। তার মানে সবগুলাই কারেক্ট। বলছে আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য কি, এটি একটি তাৎক্ষণিক ঘটনা। হ্যাঁ, টাইম কত, 10⁻৯ সেকেন্ড দেখলাম না আমরা, একদম ইনস্ট্যান্টলি হয়ে যায়। ফটো ইলেকট্রনের গতিশক্তি আপতিত আলোর কম্পাঙ্কের সমানুপাতিক। ঠিক আছে, কারণ আমরা বলছিলাম কম্পাঙ্ক যত বেশি হবে, তার মানে কি, কম্পাঙ্ক বেশি হলে গতিশক্তিটা বেশি হবে। কম্পাঙ্ক বেশি মানে আপতিত ফোটনের এনার্জি বেশি, আর ফোটনের এনার্জি বেশি মানে নির্গত ইলেকট্রনের গতিশক্তি বেশি। আচ্ছা, ফটো তড়িৎ প্রবাহের মান আপতিত আলোর তীব্রতার ব্যস্তানুপাতিক না, আমরা দেখছি সমানুপাতিক। তীব্রতা যত বেশি হয় ওই আলোটার এনার্জি তত বেশি হয়, তার মানে তত বেশি বেশি ফটো ইলেকট্রিক ইফেক্ট হয়। তার মানে 1 আর 2। বলছে যে মাইকেলসন মর্লি পরীক্ষায় সিদ্ধান্ত সমূহ হচ্ছে, ইথার বলতে মহাবিশ্বে কিছু নাই, অবভিয়াসলি হ্যাঁ, উনি এই এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করে গেছে যে ওনারা দুইজন আর কি, যে ইথার বলতে মহাবিশ্বে কিছু নাই। দেন গ্যালিলিওর রূপান্তর সঠিক না, এইটা নিয়ে ওখানে তো কথা ছিল না। আমরা পরে দেখছিও যে বেগ অনেক বেশি হলে গ্যালিলিও রূপান্তর কাজও করে না। আলোর বেগ একটা ধ্রুব রাশি, হ্যাঁ অবভিয়াসলি, যা কোনো পর্যবেক্ষকের উপর ডিপেন্ডেন্ট নয় বা নির্ভর করে না। ঠিক আছে, তার মানে 1 আর 3। বলছে 6600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো সোডিয়াম পাতে আপতিত হয়। সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য বলে দিছে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা নট বলে দিছে, সেটা কত, 6800 অ্যাংস্ট্রম থেকে মিটারে গেলে 10⁻10। প্লাঙ্কের ধ্রুবক h। তাহলে আপতিত ফোটনের শক্তি চাইছে, আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত, 6600। আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 6600 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম থেকে যদি মিটারে যেতে হয় তাহলে আমরা কি করব, 10⁻10। তাহলে এনার্জি কত হবে, ধরো এপসাইলন দিতেছি বারবার, ইজ ইকুয়ালস টু কত, hc বাই কত, ল্যামডা। h এর মান কত, 6.626 ইন্টু 10⁻, কত, 34। c হলো 3 × 10⁸।
ল্যামডা হলো 6600 ইন্টু 10 ইনভার্স 10। Three point zero one into 10 inverse 19, 3.0101 into 10 inverse 19 হয়ে গেছে। ঠিক আছে, পরেরটা চলে আসি। নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি কত? নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি কত? ঠিক আছে, তাহলে আমরা ম্যাথ এটা এখানেই করব, আগেরটার মধ্যে। নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি কত? ঠিক আছে, নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি, তার মানে আমরা সূত্র কি জানি? E is equals to W প্লাস গতিশক্তি kmax। তাহলে kmax কত হবে? kmax হবে E মাইনাস W। E এর মান আমরা অলরেডি পাইছি, কত? 3.01 ইন্টু 10 ইনভার্স 19। আর W এর বদলে বসাইতে পারি HC বাই ল্যামডা নট। H হলো 6.626 ইন্টু 10 ইনভার্স 34, C হলো 3 ইন্টু 10 এর পাওয়ার 8, আর ল্যামডা নটটা কত? 6800 ইন্টু 10 ইনভার্স 10। ঠিক আছে, 8.85 ইন্টু 10 ইনভার্স 21, 8.85 বা 8.9ও বলা যায়, ইন্টু 10 ইনভার্স 21। এই তো হয়ে গেছে। ঠিক আছে, 8.885, তাহলে 8.9 বলা যায়। শেষ, এটা শেষ। বলছে ইলেকট্রনের নিশ্চল ভর, যেটা আমরা অলরেডি জানি, ইলেকট্রনটা 0.8 c দ্রুতিতে গতিশীল। উদ্দীপক অনুসারে ইলেকট্রনের নিশ্চল শক্তি, নিশ্চল শক্তির সূত্র কি? E নট, মানে গতিশীল না ওই অবস্থায়, সমান m নট c স্কয়ার। m নট বসাও 9.1 ইন্টু 10 ইনভার্স 31, c এর মান হলো 3 ইন্টু 10 এর পাওয়ার 8। (8.19 ইন্টু 10 ইনভার্স 14), 8.19 ইন্টু 10 ইনভার্স 14 পেয়ে গেছি। ঠিক আছে, এরপরে উদ্দীপক অনুসারে চলমান ভর এবং নিশ্চল ভরের অনুপাত কত? ঠিক আছে, এই ম্যাথটা সুন্দর একটা ম্যাথ দিছে। চলমান ভর এবং নিশ্চল ভরের অনুপাত কত? আচ্ছা, ইলেকট্রনের বেগটা আমরা নিয়ে নিই। বেগটা কত বলছিল? 0.8 c। তার বেগটা বলে দিছে হলো 0.8 c। ঠিক আছে, চলমান ভর হলো m, নিশ্চল ভর হলো m নট, দুইটার অনুপাত লাগবে। আমরা জানি m is equals to m নট বাই √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। m বাই m নট ঠিক আছে, m বাই m নট এই মানটা চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে 1 বাই √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। v এর মান হলো 0.8 c, নিচে c তার হোল স্কয়ার, ওই v বাই c এর হোল স্কয়ার দেখাইছি আমরা। ঠিক আছে, c আর c কাটা, 0.8 এর স্কয়ার করলাম, 1 থেকে বিয়োগ দিলাম, এটা আসে হলো 1 বাই, নিচের ক্যালকুলেট করে আসে 3/5, এটা উল্টাইলে হবে 5/3। তার মানে আমার রেশিও কত আসতেছে? 5 রেশিও কত? 3। শেষ, 5 রেশিও কত? 3। বলছে যে এই হলো একটা গ্রাফ দিয়ে দিছে, গ্রাফে সর্বোচ্চ গতিশক্তি বলে দিছে kmax, এটা y অক্ষ বরাবর, আর কম্পাঙ্ক বসাইছে x অক্ষ বরাবর, f নট যেটা কি সূচন কম্পাঙ্ক সেটা বলে দিছে আমাকে। তো
প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছে কার্যাপেক্ষক কত। প্রথম প্রশ্নে জিজ্ঞেস করছে কার্যাপেক্ষক কত। সূচন কম্পাঙ্ক যেহেতু বলে দিচ্ছে, কার্যাপেক্ষক কি আসবে এইচ নিউ নট, এখানে আসবে এফ নট, যেহেতু এফ দ্বারা বলছে। এইচ এর মান বসাও 6.626 ইন্টু 10 ইনভার্স 34। এফ নট এর মান বসাও 5 ইন্টু 10 এর পাওয়ার কত 14। এটা আসে হলো 3.313 ইন্টু 10 ইনভার্স 19। 3.313 ইন্টু 10 ইনভার্স 19। এই তো এটা ইনভার্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে উদ্দীপকে আপতিত আলোর কম্পাঙ্ক চাইছে। উদ্দীপকে যেই আলোটা আপতিত হইতেছে সেটার কম্পাঙ্ক, আপতিত আলোর কম্পাঙ্ক। আপতিত আলোর কম্পাঙ্ক মানে এফ চাইছে বা নিউ চাইছে আমার কাছে, ঠিক আছে। তাহলে আমরা ইনফরমেশন দেখি কি কি দিছে, দেখি এই ইনফরমেশন থেকে আমরা নিয়ে আসবো। এখানে সর্বোচ্চ গতিশক্তি এখানে বলে দিছে কত 8 ইলেকট্রন ভোল্ট। কে ম্যাক্স তো বলে দিছে, কার্যাপেক্ষক পেয়ে গেলাম। করা যাবে, ইজিলি করা যাবে, দেখি। আচ্ছা, ইনফরমেশন কি কি পাইলাম দেখো। কার্যাপেক্ষক পেয়ে গেছি, দেখি কার্যাপেক্ষক কত আসছিল 3.3 ইন্টু 10 ইনভার্স 19 জুল। কার্যাপেক্ষক ডাব্লিউ, কার্যাপেক্ষক ডাব্লিউ আসছিল 3.3 ইন্টু 10 ইনভার্স 19 জুল, ঠিক আছে। এই বাদে আমার উদ্দীপকের কার্যাপেক্ষক তো পেলাম, কে ম্যাক্স বলে দিছে। কে ম্যাক্স কত বলছে 8 ইলেকট্রন ভোল্ট। 8 ইলেকট্রন ভোল্ট যেহেতু, জুলে নিতে হলো 1.6 ইন্টু 10 ইনভার্স 19। এখন আমরা ই সমান কি জানি, ই সমান ডাব্লিউ প্লাস কত কে ম্যাক্স। এখন ই সমান কত এইচ নিউ বা এইচ এফ সমান ডাব্লিউ প্লাস কত কে ম্যাক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ ইজ ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস কে ম্যাক্স, তার নিচে এইচ। কে ম্যাক্স কত আসছিল, আচ্ছা কে ম্যাক্স না তো ডাব্লিউ আসছিল, এটা প্লাস 8 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 ভাগ হবে 6.626 ইন্টু 10 ইনভার্স 34, 2.43 ইন্টু 10 এর পাওয়ার 15। 2.43 ইন্টু 10 এর পাওয়ার 15, দেখি 2.43 ইন্টু 10 এর পাওয়ার 15, এটা চলে আসছে 2.43 ইন্টু 10 এর পাওয়ার কত 15। আর একটা এদিকে আছে, এই তো রকেটের ম্যাথটা দেখো। 60 কেজি লোকের, 60 কেজি ভরের একজন লোক, ঠিক আছে, 0.8 সি বেগে চলমান রকেটে চড়ে 500 মিটার দৈর্ঘ্যের একটা মাঠ অতিক্রম করলো, ঠিক আছে। মাঠের দৈর্ঘ্য 500 মিটার ছিল, তাই তো। মাঠের দৈর্ঘ্য ছিল কত 500 মিটার। আচ্ছা, এখন বলা হয়েছে রকেটে লোকটি মাঠের দৈর্ঘ্য কত পরিমাপ করবে। মাঠের দৈর্ঘ্য মাপবে এল, এল ইজ ইকুয়ালস টু এল নট। এল নট কত 500 ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি হলো 0.8 সি, ভি হলো 0.8 সি, নিচে আলোর বেগ সি, তার উপরে স্কোয়ার, ভি বাই সি এর হোল স্কোয়ার। সি আর সি কাটা, তাহলে 1 মাইনাস 0.8 এর হোল স্কোয়ার, তার রুট করে দাও, ইন্টু 500, আসে হলো 300। তাহলে আমার অ্যান্সার কত আসতেছে 300 মিটার আসতেছে, ঠিক আছে। অ্যান্সার আমার আসতেছে 300 মিটার। লাস্ট প্রশ্নটা ছিল কি, ওই মাঠে অবস্থিত পর্যবেক্ষক লোকটির ভর পরিমাপ কত করবে। ধরো ওই মাঠে একজন পর্যবেক্ষক আছে,
সে হলো ওই গতিশীল ব্যক্তি যে নভোযানে করে যাইতেছে বা রকেটে করে যাইতেছে, তার ভরটা কত মাপবে। আর ভর অরিজিনাল ছিল 60 কেজি, তাই তো? আচ্ছা, অরিজিনালি ছিল হলো 60 কেজি, 60 কেজি ভর ছিল। তাহলে তার এখন ভরটা কি বৃদ্ধি পাবে না? তার ভরটা এই জায়গায় কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, তার ভরটা হইলো এই জায়গায় বৃদ্ধি পাবে। তাহলে তার ভর কেমনে বের করবো দেখি। m ইজ ইকুয়ালস টু m নট ছিল 60, নিচে রুট ওভার 1 মাইনাস b হলো 0.8 c, নিচে c হোল স্কয়ার। আগের মতোই c c কাটা, নিচের ভ্যালুটা আসে হলো 3/5, এই নিচের এই পার্টটা 60 ওটা দ্বারা ভাগ করো, অ্যান্সার আসে হলো 100 কিলোগ্রাম। তার মানে 100 কিলোগ্রাম। ঠিক আছে, 100 কিলোগ্রাম। ঠিক আছে, 100 কিলোগ্রাম শেষ। তাহলে আমাদের মডার্ন ফিজিক্স রিলেটেড যা যা এমসিকিউ ছিল আমরা এই ভিডিওতে টোটালি সব কভার করে ফেলছি। ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে আমাদের দেখা হবে অন্য কোনো একটা ওয়ান শট নিয়ে।